দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন চলমান দেখার জন্য। চলমানে সপ্তাহে 3 দিন আমি হাজির হই, থাকেন আরও একজন উপস্থাপক। সপ্তাহে 5 দিন অনুষ্ঠানটা হয় শুক্র শনি বাদ দিয়ে। শুক্র শনি আসলে বিশ্রামের সময়, কেননা বাকি 5 দিন আমরা অনেক কথা বলি। চলমান থাকে এবং আজকেও চলমানই রয়েছে এবং দুজন অতিথি আছেন আজকে আমাদের সঙ্গে, তাদের সঙ্গে পরিচিত হব। তবে তার আগে জানিয়ে দেই আজকের বিষয় হচ্ছে দল, দেশ, ব্যক্তি। বিভিন্ন সময় আমরা দেখি কখনো দল গুরুত্বপূর্ণ হয়, কখনো ব্যক্তি গুরুত্বপূর্ণ হয়, কিন্তু দেশের গুরুত্ব বোঝার জন্য অনেকেই ব্যর্থ হন, অনুধাবন করতে পারেন না। আবার অনেকে দেশকে এতই গুরুত্ব দেন যে সেই গুরুত্ব দিতে গিয়ে তারা ব্যক্তিগত ত্যাগ স্বীকার করেন এবং তারপর দেখা যায় যে তাদেরকে আমরা ভুলে যাই। আজকে অতিথি হিসেবে যে দুজন আছেন সে দুজন হচ্ছেন নীলোফার চৌধুরী মণি, তিনি সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এখন জাতীয়তাবাদী দলের একজন নেত্রী, এবং রয়েছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, তিনি যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি এবার সংসদে রয়েছে এবং আমরা এখনো জানি না যে তাদের সংরক্ষিত মহিলা আসনে তারা কাদেরকে নির্বাচিত করবেন। আমরা আশা করতে পারি যে আমাদের অনুষ্ঠান থেকে অন্তত একজন আমরা পাবো, দুজন যদি নাও পাই। আমি অবশ্য দুজনকেই আশা করি যে তারা এমপি হতে পারবেন। এবং ইউটিউবে যদি সরাসরি অনুষ্ঠান দেখতে চান আপনারা দেখতে পারেন @নেক্সাস টেলিভিশন লাইভ এই ঠিকানায়, অথবা ফেসবুকে দেখতে পারেন নেক্সাস টিভি ডিজিটাল বিডি এই ঠিকানায়। অনেক কথা বলেছি, আমি মনি আপার কাছে যাই। ছোটবেলার বড় বোন, সবসময় বড় বোন, আপনাকে একটু জিজ্ঞাসা করি, সেটি হচ্ছে যে এই মুহূর্তে এটা একটা কিন্তু বেশ আলোচনার বিষয় যে সংরক্ষিত আসনে এমপি আসতে যাচ্ছেন অন্তত 50 জন, এবং এই সংরক্ষিত আসনের এমপি তালিকায় মানুষ আশা করে, আমরা যাদেরকে চিনি এরকম নেত্রীদেরকে। আপনার কি মনে হয় যে এই সংরক্ষিত আসন নিয়ে কিন্তু অনেক সমালোচনা আছে? যেমন আমার মনে আছে যে এরশাদের সময় একটা 30 সেট অলংকার শফিক রেহমান যায় দিন এই কাজটা করেছিলেন, এবং সেটা কিন্তু এখনো পর্যন্ত চালু রয়ে গেছে, কিন্তু এটা আসলে পরে বেড়েছে, এখন আর 30 সেট নাই, বেড়েছে। তো কিন্তু অলংকারই কি রয়ে গিয়েছে এই পদগুলি? কেননা আমরা দেখি যে সংসদে যে গত বেশ কিছুদিন যাবৎ যেরকম সংসদই থাকুক, আমরা নারী সদস্যদেরকে খুব একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে দেখি নাই। তারা কথা বলেন, মাঝে মধ্যে কিছু চান, এলাকা সম্পর্কে কথা বলেন অথবা প্রশংসা করেন। এইভাবে কি থেকে যাবে, নাকি নারীর আরো অ্যাক্টিভ রোল আশা করেন সংসদ? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, অনেক ভালো একটা মানে টপিক তুলে এনেছেন আপনি। আপনার কাজই এটা, যদি আপনি একটু দুষ্ট লোক। কারণ আপনি চোরকে বলেন চুরি করো, সাধুকে বলেন জেগে থাকো, এই টাইপের মানুষ আমি খুব ভয় পাই। যাই হোক, আপনি অয়েল উইশার, অ্যাজ এ অয়েল উইশার আমি এইটুকু বলছি, নারীদের অয়েল উইশার, আমার না শুধু, যে আমি আপনার এই কথাটার উত্তর দিব আপনার কথা শেষে। জি, সেটা অয়েল উইশার হিসেবে আমি আপনাকে যেটা বলছি যে আপনাদের যতদিন পর্যন্ত মাইন্ডসেট চেঞ্জ না হবে, পুরুষের, যেহেতু আপনি তো আদলে নারী না, তো মাইন্ডসেট যতদিন চেঞ্জ না হবে, নারীরা তার ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হবে। সেই বঞ্চিততে আপনি 30 সেট অলংকার বলেন, যেভাবেই বলেন, কারণ পুরুষ নির্ণয় করেছে ওই 30 সেট অলংকার। সেদিনও শুদ্ধ ভাষায় আপনার সাথে, আপনি যেদিন পড়েছেন ঢাকা মেডিকেল কলেজে, নিঃসন্দেহে আপনি ভালো ছাত্র, সেদিনও আপনার সাথে কিছু নারীরা পড়তো, তারাও ভালো ছাত্রী, আমাদের চেয়ে অনেকই ভালো ছাত্রী। সেই জায়গায় তারা ওইখানে তাদের মেধার পরিচয় রাখতে পেরেছে, কিন্তু রাজনীতিতে পারে নাই, রাজনীতিতে রাখতে পারে না। আমি যদি আপনাকে, আপনি 30 সেট অলংকারের কথা বললেন, আমি যদি আপনাকে সংসদের 9ম জাতীয় সংসদ, আপনি খুব ভালোভাবে, আপনি ভীষণ মেধাবী, মনে থাকে আপনার অনেক কিছু, সেইখানে বিএনপি সিট পেয়েছিল অনেক কম। তখন বিএনপির কোনো উপায়ন্তর ছিল না, এবং যারা পাশ করেছিল তাদের মধ্যে অনেকেই নিরীহ গোবেচারা টাইপের ছিল, যে সংসদে তার জনপ্রিয়তায় পাশ করেছে, কিন্তু ওইভাবে আপনি জানেন সংসদে কথা বলতে, এবং ওইখানে 300 মতো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সাথে কথা বলার মতো যে জায়গাটা সবার ওইভাবে ছিল না। একটা মেন্টাল হেজিটেশনও ছিল, যে সংখ্যায় কম থাকলে যেটা থাকে মেন্টাল হেজিটেশনটা, সেইখানে 5টা নারীকে বিএনপি মনোনীত করেছিল। সেই 5টা নারী কিন্তু চেষ্টা করেছিল তাদের সর্বোচ্চ দিয়ে, তার মধ্যে ওয়ান অফ দ্য মি, চেষ্টা করেছিল যে ওই 300 আসনের যে সর্বোচ্চ নেওয়া, জোর করে হোক, যেভাবেই হোক সংসদ সদস্য,
তাদের সাথে ফাইট দিতে, সংসদে কথার ফাইট দিতে, যোগ্যতার ফাইট দিতে। এবং একটা পর্যায়ে আমরা যখন হেঁটে যেতাম, আওয়ামী লীগের এমপিরা বলতো ও মাগো, আমরা একটু সরে যাই, দূরে যাই। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সমীহ করতে। প্রত্যেকটা সমীহ, একটা ভয় মিশ্রিত সমীহ, যে আমরা কোনো ছাড় দিতাম না। এই যে ছাড় দেওয়ার সংসদে, আপনি মনে করেন একদিকে 250 এমপি মানে মহিলা নিয়ে, আরেক দিকে যদি 30টা এমপি থাকে, 25টা 30টা 35টা এমপি, কিন্তু এইবার তো কাহিনী ভিন্ন। এইবার তো আমি ওইটাই বলছি। তো আমি যোগ্যতার পরিমাপে আপনি 30 সেট অলংকারের সাথে আপনি যদি যোগ্যতায় আনেন, সেই দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যে 5টা নারীকে নিয়েছিল, সবগুলো নারী ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া ছিল। তারা চেষ্টা করেছে, আমরা চেষ্টা করেছি। তো নারী কিন্তু যখন পুরুষ অসহায় হয়ে যায়, নারী কিন্তু অসহায় হলেও তাকে টেনে নিয়ে যায় মস্তিষ্ক ঠান্ডা রেখে। আমি এই কথাটা বলছি। আপনি যে বিষয়টি বলেছেন সেটি হচ্ছে যে অনেক ক্ষেত্রেই ক্ষমতা থাকা সত্ত্বেও এক ধরনের পুরুষতান্ত্রিক ব্যবস্থার কারণে নারী আসলে প্রকৃত সুযোগ পায় না, অথবা অনেক সময় আবার আমি আপনার কথাটাই আসি। পরবর্তীতে আওয়ামী লীগ যখন আরো নিল 14তে পুরাটাই, 18তে একদম পুরাটাই, তখন যাদেরকে দিল আবার কিন্তু মাইনাসের দিকে গেল, যারা রিডিং পড়তে পারে না। তো এই যে কে পিছালো, এটা থুক বরাদ্দতে পরিণত করলো। তো এরশাদের সময় তাও 30 সেট অলংকার ছিল একটা লেভেলে, যাদের সঙ্গে কথিত আছে যে ভালো সম্পর্ক, ওই এলিট লোকজন, যে কারণে অলংকারের সাথে তুলনা করেছিল। এখানে তো সেটাও করা যায় নাই, তারা কথা বলতে পারে নাই, তাদের যোগ্যতার পরিচয় দিতে পারে না, অথবা যে গান গায়, গান গেয়ে সংসদ গানের জায়গা না, সংসদ নাচের জায়গা না। একজন নাচের কি নজরুলের ওইটার নাম কি, বাফার নাচের প্রিন্সিপাল, অথবা আপনার গায়িকা, ফোক গানের বড় গায়িকা, এদেরকে নিয়ে, অথবা নায়িকা, ওইটা ওই জায়গা না। ওইখানের জায়গা হচ্ছে বাংলাদেশ নিয়ে চিন্তা করার জায়গা। আমরা আবার জাতীয়তাবাদী দলের কাছ থেকে পুরনো সেই বিষয়টি পাবো, অর্থাৎ ওরকম যোগ্য নারীরা আবার আসবে। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 17 বছরের চরমভাবে পোড় খাওয়া একটা দল। তার পোড় খাওয়াটা সে মনে রাখবে। এবং নারীরা এখন এই সময়ে, নারীদের কিন্তু থোক বরাদ্দের জায়গা না। নারী আমি মনে করি সংরক্ষিতর জায়গা না নারী। আমি আপনার সঙ্গে যখন কথা বলছি, এইবারের রিপোর্ট এখনো জানি না, বাংলাদেশের সমস্ত মেডিকেল কলেজে নারী যোগ্যতা অনুযায়ী চান্স পেয়েছে 65%, পুরুষ 35%। কিন্তু ওই বিষয়টি নেই, এখন নারীরা অনেক বেশি সিট পান, বরং পুরুষের পরিমাণ কমে গিয়েছে। গতবারের পার্সেন্টেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 53%, তার মানে পুরুষ 47%। সো এই জায়গায় যদি, শিক্ষায় যদি একজন বাবা যদি সম্পূর্ণরূপে যদি নারী বান্ধব হয়ে উঠতে পারে, তাহলে একজন নেতাও তো বাবার মতো। তাহলে সরাসরি রাজনীতিতে নারীর সুযোগ ক্ষমতায়ন আরো বাড়া দরকার। আমরা এনসিপির নেত্রী আছেন এখানে, তার কাছে আসে। এনসিপির কাছে আমাদের অনেক আশা ছিল, কেননা শুরুতে অনেক প্রমিজিং প্রতিশ্রুতিশীল নারী নেতৃত্ব আমরা দেখতে পাচ্ছিলাম সামনে। এনসিপির কাজে কর্মে নারীরা অংশ নিচ্ছিলেন, অনেক জায়গাতে এনসিপিকে রিপ্রেজেন্ট করছিলেন বিদেশে দেশে। কিন্তু দেখা গেল যে হঠাৎই এনসিপি থেকে একদল নারী বেরিয়ে গেলেন নীতির অমিলের কারণে। আবার দেখা গেল যে এনসিপির মধ্যে এক ধরনের ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হয়েছে, এরকম কথা বলা হলো। কিছু নারীকে মোর প্রেফার্ড দেন আদার্স, এরকম একটিও গুজব আছে বাজারে। আমার ধারণা যে আপনারা একটি অথবা দুটি আসন পাবেন। আপনারা এই নির্বাচনের ক্ষেত্রে কি ধরনের যোগ্যতাকে আপনারা মূল্যায়িত করছেন? যে কেননা এই দুটি সিট তো আসলে সিলেকশন, সুতরাং আমরা আশা করছি সেরা দুজন, এনসিপির মধ্যে সেরা দুজন নারী আসবেন, যারা কিনা সংসদ, ওই যে মনি আপা যেরকম বললেন যে কাঁপিয়ে দেওয়ার মতো, তো সেরকম কাঁপিয়ে দেওয়া নেত্রী কি আমরা পাচ্ছি আপনাদের কাছ থেকে সংসদে? ধন্যবাদ আপনাকে। আমার অত্যন্ত প্রিয় সহ আলোচক মনি আপা, আপার জন্য শুভকামনা। আপার অনেক অনেক লম্বা সংগ্রামের ইতিহাস আছে। যখন কেউ, ওই যে আমরা শুধু বারবার শুনি যে একজন দুজনের নাম, কিন্তু আসলে যখন সাহস করে কেউ বিএনপির পক্ষে দাঁড়াতে পারেনি, মনি আপার মতো কয়েকজন মানুষ রাজপথে এবং টকশো টেবিলে বলেছেন। সুতরাং উনার কন্ট্রিবিউশনটা যেন উনার দল মূল্যায়ন করে, সেই জন্য শুভকামনা থাকলো। এবং আজকে আমাদের যারা দর্শকরা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনি যে প্রশ্নটা করেছেন এবং যেই আশা
ব্যক্ত করেছেন যে সবচেয়ে যোগ্য দুজন নারী যাবেন। ধরেন যোগ্যতার প্রশ্ন যদি করি, যেহেতু আমরা নতুন প্রজন্মের একটা দল, মোটামুটি আমাদের দলে সব নারীর নেতৃত্বস্থানীয় যারা আছে সবাই শিক্ষিত, সবাই যোগ্য। এখন আপনি যোগ্যতার মাপকাঠি যদি আপনার পরিমাপ করতে হয়, আপনাকে সেই জায়গায় সিলেকশনের জায়গায় নিজেদের মধ্যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চর্চা করতে হবে, সেটা হচ্ছে নিজেদের মধ্যে একটা ভোটাভুটি করতে হবে। তো এটা যেহেতু প্রথমবার এবং সময় খুব কম, এই দাবিটা আমি ব্যক্তিগতভাবে দলের কাছে করেছি যে দল যেন নারী আসনে, সংরক্ষিত আসনে মনোনীত করার ক্ষেত্রে গণতান্ত্রিক উপায় নিজ দলীয় নেতাদের ভোটের মাধ্যমে সেই সিলেকশনটা করেন। কারণ ওই যে বললেন যোগ্যতার প্রশ্ন, ধরেন তাসনিম যারা ছিলেন আমাদের দলে, উনি একজন ডাক্তার, ডাক্তার মাহমুদা মিতু একজন ডাক্তার, এখানে পিএইচডি করা মানুষ আছে, আমি একজন আইনজীবী, আর একজন বোন আছেন আইনজীবী, আমরা সেন্ট্রাল কমিটির মেম্বার। আপনাদের দলে যথেষ্ট প্রতিশ্রুতিশীল নারীরা ছিলেন, এখনো আছেন। প্রত্যেকেই যথেষ্ট পড়ালেখা করা, এবং ধরেন আপনি যদি সবচেয়ে নীরব একজন মানুষ যে আসলে খুবই মিডিয়া বিমুখ, সে হচ্ছে নাহিদা সারওয়ার নিভা। সে কি পরিমাণ মেধাবী আমি এখানে বললাম, মানে আমি অনেক সময় তার কথা বলতে গিয়ে আবেগী হয়ে যাই। সে পিএইচডি অফার সে রিজেক্ট করেছে বিকজ সে দলটাকে তখন গোছানোটাকে বেশি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ মনে করেছে। ওই যেটা আমরা বললাম ব্যক্তি দল দেশ, সে মনে করেছে দল বড়, দলকে দেখতে হবে, ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়েছে। এবং নাহিদা সারওয়ার নিভা হচ্ছেন সেই ব্যক্তি, জনাব আক্তার হোসেন আমাদের সদস্য সচিবের কাছ থেকে শোনা, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের না, ওই যে আপনি যে কথাটা বললেন যে সাম আর মোর প্রেফার্ড দেন আদার্স, টু বি অনেস্ট দেয়ার আর সাম সর্ট অফ থিংস। এইটা আসলে আস্থার বিশ্বাসের জায়গাটা থেকে হয় যে যাদের সাথে দীর্ঘদিন ধরে তারা রাজনীতিটা করেছে বা একসাথে যুদ্ধটা করেছে, তাদের সাথে বোঝাপড়াটা ভালো। এখন আমরা যারা নতুন করে তাদের সাথে রাজনীতিটা করতে এসেছি, আমাদের সাথে ওই বোঝাপড়াটা হওয়ার জন্য সময় লেগেছে, সময় লাগছে। তো ধরেন 18-19 মাস তো একটা লম্বা সময়। ওই যে ধরেন প্রথম দিন, এবং আপনারা তো পরীক্ষাও দিয়েছেন, আপনারা দলের সাথে ছিলেন। ওইটা ঠিক আছে, ধরেন প্রথম দল থেকে বেরিয়ে যান নাই, যখন অনেক নারী বেরিয়ে যাচ্ছে আপনারা থেকেছেন, দলটাকে বড় করে দেখেছেন যে দলটা। প্রথম দিন যেই অবস্থায় ছিলাম, এখন ধরেন আসিফ মাহমুদ সজীব ভাইয়া যখন পুরাটা টেনিউরে উপদেষ্টা ছিলেন, ওনার সাথে তো পরিচয় ছিল না, না? এখন উনি মুখপাত্র হয়ে যখন দলে এসছেন, ওনার সাথে কথা হচ্ছে, আলাপ হচ্ছে, উনি বিভিন্ন বিষয়ে পরামর্শ করছেন। সেদিনও উনি বললেন যে আপা আপনার টকশো ভালো হচ্ছে। ধরেন এই যে বোঝাপড়াটা তো মাত্র শুরু হচ্ছে। তো এই সময়টাও আমাদের জন্য, যারা নতুন ওনাদের সাথে রাজনীতিটা করতে এসেছি, সেটা প্রয়োজন। এটা তো ওই যে আপা বললে রাগ করবে, এটা তো বিএমপি না যে নব্য বিএমপি করতে আসা আর অতি তেলবাজ লোকদেরকে ঠাস করে মাথায় তুলে ফেলবে। তো আপনারা সেরকম না। ওইটাই তো বললাম যে নতুন রাজনীতি। তো যাই হোক, আমার গলাটা ভেঙে গেছে এই জ্বর ঠান্ডা। গলা ভেঙে যাওয়া কিন্তু ভালো, নেত্রীর একটা গুণ হচ্ছে যারা রাজনৈতিক নেত্রী হবেন, গলা ঠিক থাকলে নাকি তারা ভালো নেত্রী না, মানে জোরে জোরে কথা না বললে। ওই যে নাহিদা সারওয়ার নিভার কথা বলছিলাম, যে তার গলা কি সবসময় ভাঙা থাকে? না, নাহিদা সারওয়ার নিভার কথা আক্তার হোসেনের কাছে শুনেছিলাম যে যতবার যত আন্দোলন হতো এবং পুলিশের লাঠিচার্জ হতো, নাহিদা সারওয়ার নিভা সামনে থাকতেন। উনি এই ভাইদের বাঁচানোর জন্য, যেহেতু নারীদেরকে, উনি সামনে চলে যেতেন ভাইদেরকে বাঁচানোর জন্য। উনি পাখির ডানার মতো এরকম হাত ছড়িয়ে দিয়ে ভাইদেরকে। তো আমরা তো আশা করতে পারি যে তাহলে আজকে একজন সংসদ সদস্য তিনি হবেন। আমি তো বলবো যে সবচেয়ে বেশি ত্যাগ এই রাজনীতির পিছনে, শি ইজ মোর ডিজার্ভিং, তার প্রাপ্যতা অনেক বেশি দেন এনিওয়ান এলস। যোগ্যতার প্রশ্ন, সেটাই কি হয়? আমি এটা জানি না, ভাগ্য একটা অনেক বড় বিষয়, কিন্তু আমি দাবি করব যে দলীয়ভাবে যোগ্যতা না, শুধু গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্তগুলো নেওয়া হলে, তাহলে অ্যাটলিস্ট আমরা জনগণের সামনে এই জবাবদিহিতাটা এনশিওর করতে পারবো যে অন্য দল বা রাষ্ট্রে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াটা কিভাবে এনশিওর করছি, সেইটা আমার নিজের দলে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমি রিফ্লেক্ট করছি। দ্বিতীয়ত, এই সংরক্ষিত আসনের যে প্রথাটা, এইটা উঠিয়ে দেওয়াটা আমরা প্রথম থেকে দাবি করছি এবং এটা খুবই জরুরি। আপার সাথে অনেকবার আলোচনা হয়েছে, আপাও বলেছে এই নির্বাচনের আগে একটা দাবি তো ছিল যে 100 জন নারী আসবেন। সেটাও ঠিক না। এইভাবে আপনি জেনারেলি বলেন যে নারীদের 100 জন করে প্রত্যেক দলের নমিনেশন দিক, সব জেনারেল ওইটাই বলেছিল যে 100 জন সরাসরি নির্বাচন করে আসবেন। সেটাও নারী, নারীর সাথে নারী। আচ্ছা, কোটার বিষয়টা যেটা,
ধরেন সব কোটা এই যে কনসেপচুয়াল একটা গ্যাপ আছে, এই বৈষম্য বিরোধী যখন আন্দোলন হয় তখন কিন্তু আমরা 100% কোটা বিলুপ্তি চাই নাই। শুধু মুক্তিযুদ্ধ কোটায় যে অতিরিক্ত পার্সেন্টেজ দেয়া সেটা কমিয়ে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদেরকে তাদেরকে দিতে চেয়েছেন। সমভাবে সুযোগ দেওয়া হোক, এই দাবিটা করেছিলাম। কারণ আপনি যখন মেধাবীদের সুযোগ না দেন, শুধু মেধাবীরা সুযোগ পাবে, কিন্তু যারা পিছিয়ে পড়া গোষ্ঠী তাদের যদি মেধার চর্চার সুযোগ না থাকে বা তারা যদি সুযোগ না পায়, তারা তো আজীবন পিছিয়ে থাকবে। তখন গিয়ে কি করলো, যে দেখেন নারীদেরটাও কমিয়ে দিল, যারা বাঙালি উপজাতি যারা আছে তাদেরটা কমিয়ে দিল, সবকিছুকে একটা হজবরল করে ফেললো। ওই জায়গাটাতে আমরা বলেছিলাম এবং এখনো সে একই কথা বলছি, যে যতদিন না পর্যন্ত নারী, এই যে দেখেন নারী কিন্তু মেধার পরিচয় দিচ্ছে, আপা উল্লেখ করলেন, আপনি উল্লেখ করলেন যে সব জায়গায় ভর্তি পরীক্ষাগুলো নারীরা ভালো করছে। আপনি কর্মজীবনে যে দেখেন নারীরা মোর এফিশিয়েন্ট, মোর ডেডিকেটেড অ্যান্ড মোর ফোকাসড, বিকজ নারীদেরকে না দুইটা জিনিস প্রমাণ করতে হয়, একটা হচ্ছে নিজের যোগ্যতা আর একটা হচ্ছে আমরা পুরুষের চেয়ে ভালো। জানেন আপনাদের লড়াইটা, এই যে আমরা 2:1 হয়ে আপনারা যাচ্ছি, এমনিতেই তো আমাদের চেয়ে ভালো, ওই যে প্রমাণ ভালো করতে হবে কেন? ভালো আমরা যে মোর এফিশিয়েন্ট, বিকজ আমাদের ডেডিকেশনটা আপনাদের ওই আসলে লেভেলে এক থাকে ধরনের বলে পরীক্ষা দিতে হয় বারবার, ভালো হলেও আপনাদের পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দিতে হয়, কারণ আপনারা ভালো এবং আপনারাই যোগ্য, এটাই ধারণা মানুষের, সমাজের, এবং আমাদেরকে সেই অগ্নি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হয়। এই জায়গাটায় এসে যতদিন না পর্যন্ত সমতাটা নিশ্চিত হবে, ততদিন অন্তত পক্ষে যারা পিছিয়ে পড়া গোষ্ঠী আছে, এইটা আমি শুধু নারীদের জন্য বলছি না, কিন্তু ধরেন যারা শারীরিকভাবে প্রতিবন্ধী, যারা তাদেরও একটা যারা নানাভাবে রিপ্রেজেন্টেশনের challenged। দরকার আছে। এই যে ধরেন সংরক্ষিত না, আপনি তাদেরকেও সুযোগ দেন না, তাদের মধ্যেও কন্টেস্ট হোক, এদেরকে এনে আপনি ওই কোটাটাও, এটা কোটা, এই যে কোটা বললে এখন বলবে কোটা যে বললেই সব NCP কোটা খারাপ না। কোটা বলেছে, এই যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমকাতারে আনার জন্য এক ধরনের সংরক্ষণ বা প্রণোদনা বা পৃষ্ঠপোষকতা দরকার আছে। এই জায়গা থেকে আমরা আপনার 100 কাছে সরাসরি ফিরবো, আসনে আমাদের একটা নির্বাচনের বিরতি দরকার। প্রশ্নটা ছিল, কিন্তু সেইটা এই যে আজকে যারা জনগণের ম্যান্ডেট পেয়েছে বলে সব কিছুকে, সব মতামতকে নাকচ করে দিতে চায়, তাদের হাত থেকেই এইটা বাতিল হয়ে গিয়েছিল এই প্রস্তাবটা যদি থাকতো, তাহলে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে এই নারীরা যেতে পারতো। দলীয় মনোনয়ন, কেনাবেচা বা এই যে ফেভারিটিজম, এই প্রশ্নগুলো আর থাকতো না। আমরা এই পর্যায়ে একটা বিরতি নেব। এটা কিন্তু ঠিক যে নারীরা সব জায়গাতেই এগিয়ে আসছেন এবং তাদের নিজের যোগ্যতাতে এগিয়ে আসছেন। বিশেষ করে টেলিভিশনে যদি দেখেন, তাহলে আমাদের মতো অল্প কয়েকজন পুরুষ উপস্থাপক টিকে আছে। টেলিভিশন ভর্তি নারী উপস্থাপক এবং তারাই অধিকাংশ অনুষ্ঠান করেন। রাজনৈতিক অনুষ্ঠানে কিছু পুরুষ এখনো টিকে আছেন। কিছুদিন পর আমাদের কোটার দরকার হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত কোটা দরকার হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমি ইচ্ছামতো বিরতি নিতে পারি। এখন একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি চলমানে। ফিরে এসেছি চলমানে। আমরা ব্যক্তি, দল, দেশ নিয়ে কথা বলছিলাম এবং আমরা নারীরা সামনে যারা সংরক্ষিত আসনে আসবেন তাদের যোগ্যতা এবং তাদের কিভাবে নির্বাচিত করা হয়, এই বিষয়টি নিয়ে কথা বলছি বিরতির আগে। এখন আমরা এই প্রসঙ্গ থেকে আরেকটি প্রসঙ্গে যাই। এখানেও ব্যক্তি, দল, দেশ রয়েছে, কারণ এর বাইরে তো আসলে রাজনীতি হতে পারে না। রাজনীতিতে ব্যক্তি থাকেন, ব্যক্তি দলের মধ্যে দিয়ে আসেন, অধিকাংশ ব্যক্তি দল করেই আসেন, কিন্তু তারপরে তারা দেশের জন্য কাজ করেন এবং দেশের জন্য কাজ করবেন, এটাই আমাদের আশা থাকে। আজকে আমরা দেখেছি যে জুলাই সনদ এবং গণভোট নিয়ে আলোচনা হচ্ছে, সংসদেও হচ্ছে এবং সংসদের বাইরেও হচ্ছে। আমরা দেখলাম যে নাহিদ ইসলাম একটু আহতই হয়েছেন বা উষ্মা প্রকাশ করেছেন, বলেছেন তাহলে তো আমাদের এখানে থাকার দরকার নাই। আবার এটাও বলেছেন যে জুলাই সনদের সঙ্গে ঠিক ভালো আচরণ করছে না সরকার। আপনার কি মনে হয়, জুলাই আদেশ, জুলাই সনদ, এটা বাস্তবায়নের ক্ষেত্রে কি সত্যি বিএনপি ইচ্ছাকৃত ধীরগতি করছে নাকি এটার একটা যৌক্তিক কারণ আছে? দেখেন, ধন্যবাদ আপনাকে যে এই প্রশ্নটা করার জন্য। দেখেন, এক পর্যায়ে নাহিদ ইসলামের মাইকও একটু বন্ধ হয়েছে। হ্যাঁ, বিএনপি সবসময় এই নাহিদ ইসলাম বলেন, জামাত বলেন, যারা ওই আন্দোলনে ছিল, আরো দল, ব্যায়াম বলেন, সবার পক্ষেই বিএনপি কথা বলেছে। বিএনপি বলেছে যে এটা সংসদ ছাড়া হওয়া সম্ভব না। তারপরেও বিএনপিকে যখন সংস্কার যে কমিটি,
সেখানে বিএনপিকে ডেকেছে, বিএনপি প্রত্যেকটা মিটিংয়ে গিয়েছে, আর্গুমেন্ট করেছে, স্টাডি করেছে। বিএনপির আজকের যে স্বরাষ্ট্রমন্ত্রী উনি সমস্ত কিছু অবজার্ভ করেছে, উনি প্রতিবাদ করেছেন, উনি সাথে থেকেছেন, নোট অফ ডিসেন্ট দিয়েছেন। সেই নোট অফ ডিসেন্টগুলো যেটা সবার সাথে আলোচনা হয়ে এক বাক্যে একখানে মিলিত হয়ে গেছে, সেটা সংসদে কিন্তু বিল পাশ হতেই পারে। কিন্তু যখন আমাদের এই জুলাই সন্তানরা বলেন যে জুলাই সনদ হতে হবে, এই জায়গাটায় আমি আমাদের দল বা আমরা বা আমি এটা মনে করি, দেখেন বলেন যে পাপকে ঘৃণা করো পাপীকে নয়। আপনার সংবিধান তো কোনো দোষ করে নাই। ৭২-এর সংবিধান পৃথিবীর সবচেয়ে ভালো ভালো সংবিধানগুলো ঘেটে বেছে 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 যারা যারা একজনই এই 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 সংবিধান করে নাই, সবাই মিলে। এবং ৭২-এ বিএনপির জন্মও হয় নাই। বিএনপি ৭২-কে ধারণ করে, কিন্তু ওই টাইমে বিএনপির জন্ম হয় নাই। তো ৭২-এ যেটা সদা সত্য কথা বলবে, লাইক ২৮-এর খধারায় নারী পুরুষ, উঁচু নিচু, ধনী দরিদ্র সবাই রাষ্ট্রের দৃষ্টিতে এক, ঠিক আছে? এটারে আপনি সনদেই নেন আর ৭২-এই নেন, এটারে বদলালে কি হবে? ওই জায়গাটাই তো থাকতে হবে। তাহলে আপনার সংবিধান তো কোনো দোষ করে নাই। দোষ করেছে কারা? যারা সংবিধানকে নিয়ে নাড়াচাড়া করেছে, সরকারে ছিল, তারা পালন করে নাই, সংবিধানকে লঙ্ঘন করেছে, অথবা নিজের মতো করে সংশোধনী এনেছে কোথাও কোথাও। লাইক আপনার নাহিদ ইসলাম একটা কথা বলেছেন যে আমরা সংবিধান সংশোধন করতে আসি না, আমরা সংস্কার করতে এসেছি। আমি এই কথাটাই বলছি, সংশোধনও তো এক ধরনের সংস্কার, এটাই সংস্কার। সে যেভাবেই ডাকি না কেন, আমি ওই গ্রামে একটা কথা বলে সুতিলে ঠ্যাং পইতে নেই যায়। আপনি যদি উত্তরে ঘুমান, আপনার পা দক্ষিণে থাকবে, পূর্বে ঘুমাইলে পশ্চিমে থাকবে। আপনি যেখানেই ঘুমাবেন আপনার উল্টা দিকে আপনার পা থাকবে, এটাই স্বাভাবিক। ঠিক এই একই জায়গা সংবিধানকে আপনি সংস্কারই বলেন আর সংশোধনী বলেন, আপনি এটা করতে পারেন যদি এনভায়রনমেন্ট অনুযায়ী জনগণের ম্যাক্সিমাম জনগণের কাজে লাগে। আর আপনাকে জনগণ ম্যান্ডেট দিয়ে কিন্তু সংসদে পাঠিয়েছে এই কারণগুলোতে। আপনি চাইলে নতুন বিল আনতে পারেন, বেসরকারি বিল আনতে পারেন, আপনি চাইলে সংশোধনী আনতে পারেন, আপনি চাইলে আপনার জাতির লক্ষ্যে আপনি নিরাপত্তা নিশ্চিত করতে পারেন, যেটা নিয়ে আপনি ভয় পাচ্ছেন। ঠিক আছে, এখন কথা হলো যে আপনি যে ভয়টা পান, সংবিধান অনেকখানেই চেঞ্জ হয়েছিল আপনার তুষার ভাই, যে এই মার্শাল্য হলে পরে মৃত্যুদণ্ড এমুক তমুক, তাতে কি মার্শাল্য বা অনির্বাচিত সরকার ঠেকেছিল? হয় নাই। এখানে কি হয়েছে? সংবিধানকে মানে নাই। সংবিধান না মানলে কি হয়? আপনার ওই সংসদটাকে আপনার কোর্ট ওই সংসদটাকে অবৈধ ঘোষণা করেছে। তাতে কি হয়েছে? আপনার যদি কথার কথা যে অষ্টম সংসদ, নবম সংসদকে ধরেন, দশম সংসদকে আমি অবৈধ ঘোষণা করলাম, তাতে কি তারপরেরটা কিন্তু একাদশী হয়েছে, আবার কিন্তু দশম হয় না। ধারাবাহিকতা রক্ষার একটি ডক্ট্রিন আছে, আপনার প্রয়োজনের ডক্ট্রিন, ডক্ট্রিন অফ নেসেসিটি। আমরা কোর্টকে এটা বলতে শুনেছি। ওই দিনটা কিন্তু চলে গেছে আপনার তাফালিংয়ে, তারপরে আপনাকে ইলিগ্যাল ঘোষণা করলো, তারপরে আপনার কিন্তু আপনার দশমের পরে একাদশী দিতে হলো। তাহলে লাভটা কি হলো এখানে আপনি বলেন? এই জায়গাটায় আপনি মনে মনে খুশি হইলেন, পাগলের সুখ মনে মনে, আর কিচ্ছু না। সরি টু সে, এখন আমার কথা হলো সংবিধান যে চেঞ্জটা হবে, সেই দিন সংস্কারে যারা আলী রিয়াজ সাহেবরা, ডক্টর ইউনূস সাহেবরা, তারাও তো বলে দিয়েছেন যে সংসদেই সবশেষ, যতই গণভোট হোক সংসদে আলোচনা হবে, সমালোচনা হবে, ভোট হবে। আবার একটা যে মানে সংস্কার পরিষদ, এক ধরনের সংবিধান সংস্কার পরিষদ তৈরি করার কথা বলেছেন। আপনি কি মনে করেন যখন সংসদ চলমান থাকে, কিছু মানুষ তো শপথ নিয়ে বসে আছে সেখানে, আপনি সেটাই শপথ নেওয়ার তো কথা ছিল না এটা। আপনি কি মনে করেন যখন সংসদ বর্তমান থাকবে তখন অসংসদের অনেক কাজ কতটা সংসদীয় হবে? সংসদে যদি ওইটাই আবার এগেইন পাশ করতে হয়, তাহলে তো সব কিছু মিলেই পরিমাপ করে হাজয় যুক্ত হয়েছে, হাজয় যুক্ত হয়েছে এবং হাজয় যুক্ত হয়েছে। এটা আমি কিন্তু আইনের কথা বলছি এই জায়গায়। ওইখানে সংসদে কি হয় আমি এই কথাটা বলছি। তাহলে এইখানে ওই কষ্ট পাওয়া আর সংসদ এই করা, আমি সংসদ আউট হয়ে গেলাম, আমি সংসদকে কি বলে ওটাকে বর্জন করলাম, আমি বর্জন করলাম, এইটুকু হতে পারে, আর তো কিছু হতে পারে না। আমরা এনসিপি নেত্রী আছেন এখানে, আপনার কাছে আসি।
আপনারা কিন্তু আপনাদের দলের যারা সংসদ সদস্য হয়েছেন তারা এবং জামাতে ইসলাম থেকে যারা হয়েছেন অর্থাৎ বিরোধী দল তারা কিন্তু সংস্কার পরিষদের শপথও নিয়েছেন এবং শপথ একটা হয়েছে, সেক্ষেত্রে অর্ধেক অবস্থায় রয়ে গিয়েছে এই পরিষদটা, সবাই তো এই শপথটা নেন নাই। তো এরকম একটি অবস্থা আপনারা আছেন, কিন্তু বারবারই সংসদে আমরা দেখছি যে জুলাই আদেশ, জুলাই সনদ, গণভোট এইসব নিয়ে কথা হচ্ছে, কিন্তু আপনারা কেউ তো সেইভাবে আপনাদের দল থেকে কোনো ধরনের প্রস্তাব আনছে না, আলোচনার জন্য সেরকম করছে না। আজকে কেবলমাত্র আমরা দেখলাম যে সংসদ সচিবালয়ের সচিবকে জামাতে ইসলামের আমির শফিকুর রহমান সাহেব, যিনি বিরোধী দলের নেতাও, তিনি একটা মুলতবি প্রস্তাব উত্থাপনের আহ্বান জানিয়েছেন, স্পিকারকে বলেছেন যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন সংক্রান্ত আলোচনার জন্য তিনি নোটিশটা দিয়েছেন। তো এটা শুরু থেকে আপনারা করছেন না কেন, আর কেনই বা আপনারা একই সাথে আবার রাজপথ আন্দোলনের কথা বলছেন? এরপরে আমি আরেকটি প্রসঙ্গে যাব, ছোট্ট করে যদি এটা উত্তর। আচ্ছা, বারবার করে কিন্তু এই জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায়কে বাস্তবায়ন করার জন্য দাবি তোলা এবং বারবার করে এইটা যত দ্রুত সম্ভব, এই যে প্রথম যেদিন সংসদ শুরু হলো সেই দিন কিন্তু আমরা বলেছিলাম যে 30 দিনের মধ্যে এই গণপরিষদের যেই আয়োজনটা সেটা শুরু করতে হবে এবং সেইটা নিয়ে আমরা তাগাদা দিচ্ছিলাম। আর কতভাবে বললে ঠিক বলা হবে আমার জানা নাই, কিন্তু আমরা দেখছি যে যেই ষড়যন্ত্র এখন করা হচ্ছে নির্বাচনের আগে, অবশ্যই ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র সরকার দলে যারা আছেন, যারা ক্ষমতায় আছেন, তারা মানুষকে বলছি, মানুষকে ষড়যন্ত্র কোনটা? ষড়যন্ত্র সেইটা যেইটা নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য একটা প্লট তৈরি করা হয়। আজকে যিনি স্পিকার, উনি নির্বাচনে জয়ী হয়ে এসে বলেছেন যে গণভোটে হ্যাঁ দিতে বলেছি, না হলে সমস্যা হইতো, নির্বাচন নিয়ে সংকট তৈরি হইতো, এই জন্য গণভোটে হ্যাঁ দিতে বলছি। উনি আমি আপনাকে এই বিষয়ে একটা প্রশ্ন করব পরে, আপনার উত্তরটা শেষ হবে। এবং আমরা নিজ কানে সকলে মিলে, আপনি আমি সবাই শুনেছি যে আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি কিন্তু হ্যাঁ ভোট দিতে বলেছেন। তাহলে আজকে কেন গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, আপনি আমাকে আইনজীবী হিসেবে জিজ্ঞেস করলে আমি বিপদে পড়ে যাব যে হ্যাঁ প্রেসিডেন্টের অর্ডার ইস্যু করার সুযোগ আছে কিনা। কিন্তু এই যে আলোচনাটা যখন ঐক্যমত্য কমিশনে যখন হচ্ছিল যে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে সেইটার সিদ্ধান্ত হোক, সেই সিদ্ধান্তর আলোচনাটা কিন্তু ঐক্যমত্য কমিশনে হইতে দেওয়া হয় নাই। জুলাই সনদ বিএনপির চাপে পড়ে, এই সালাউদ্দিন সাহেবের চাপে পড়ে তড়িঘড়ি করে, উনি একা চাপ দিতে পারেন, এটা থেকে দল, আপনি ঐক্যমত্য কমিশনের সমস্ত ভিডিওগুলা রেকর্ডের আছে, একাই চাপ দিচ্ছেন। আপনি বলছি আপনাকে পুরো ঐক্যমত্য কমিশনের 9 মাসের সমস্ত রেকর্ডিং শুনবেন। আপনি অনেক পড়ালেখা করেন এবং অনেক অনেক যেহেতু অ্যানালাইসিস করেন, আপনাকে আমি অনুরোধ করব, ধরেন তখন কিন্তু অনেকে আমাদেরকে প্রথমে অনেক কথা শুনিয়েছে যে এই যে মনিয়াপাই কিন্তু আমাদের নিবন্ধন নিয়ে রাজনৈতিক দল হওয়া নিয়ে অনেক বকাবদ দিয়েছেন, কিন্তু দিন শেষে আমরা রাজনীতিটা করতে আসতে হয়েছে মানুষের কথাগুলো এবং যেই ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করার জন্য আমরা এক দফার ঘোষণা দিয়েছিলাম এবং এই অভ্যুত্থান সফল হয়েছিল, সেইটার বাস্তবায়নের জন্য আমরা যখন কথা বলছিলাম তখন আমাদেরকে বলা হয়েছিল এই তোরা তো রাজনৈতিক দল না, তোরা কথা বলতে আসছিস কেন, তোদেরকে রাইট দিছে কে? মানে একদম স্পষ্ট ভাষায় বলছে, এভাবেই বলা হয়েছে, তুই বলে নাই, সুন্দর ভাষায় হয়তো আপনিই বলেছেন যে আপনি, মানে কিন্তু মিনিংটা এরকম ছিল যে আমাদের কোনো রাইট নাই এবং সেই রাইটটা অর্জন করার জন্যই কিন্তু আমরা রাজনীতিটা করতে এসেছি। আপাকে স্পষ্ট করে বলেছিলাম যে ভালোবাসি কিন্তু মাঝে মাঝে সৎমার মতো করেন। সৎমা ভালো হয় কিন্তু সৎমা কি খারাপ হয় নাকি? না, মানে এটা রূপকথা, সৎমা শুধু সব দুষ্ট হয়, ওইটা রূপকথাই বলেছি যে ধরেন আপনি যখন আমরা যেটা বলেছি এখানে একটা লাইন যোগ করি, আমি যেটা বলেছি যে সরকার একটা দুইটা দলের মধ্যে তাদেরকে অন্যতম জানে, অন্যতম হিসাব করে সরকার প্রধান, কিন্তু তাদের এই পর্যন্ত নিবন্ধনই হয় নাই। একটা দল নতুন আত্মপ্রকাশ করেছে, যে দলের 3-4 মাস বয়স হয়েছে, সবচেয়ে বেশি ডিজার্ভ যা করছে সেটা সে আসলে ডিজার্ভ করার কথা না, এইটুকুই জাস্ট তার একটু প্রেফার ছিল। আমরা আপনার কাছে আসি, প্রেক্ষিতে একটু আমি শেষ করি ঘটনাটা, মানুষ কনসেপ্টটা বুঝবে না হলে। তো আমাদের তখন ওই প্রেক্ষিতে যখন আমরা পুরো রেকর্ডিংটা যখন আপনি শুনবেন আপনি বুঝবেন যে সমস্ত
এই যে একটু আগে 100 আসনের যে আলোচনাটা, এই ধরনের সমস্ত সংস্কার সংক্রান্ত আলোচনাগুলো সব জায়গায় আলোচনা হয়, শেষে যেয়ে থেকে যেত জনাব সালাউদ্দিন আহমেদের টেবিলে। তা আপনারা তার তো- সাথে পারতেন না? না না, এটাও ওনার তো সাথে- হতে পারে আমি যে তো ওনার বলি, যুক্তিতর্কের আমি সামনে ওনাকে আপনারা বলছি দাঁড়াতে উনি পারতেন না। ম্যাজিক ম্যান, বাংলাদেশের সবচেয়ে বড় বুদ্ধিমান লোক। মাঝে মাঝে আমার মনে হয় যে ওনার একার বুদ্ধি না, বৈদেশিক বুদ্ধি কিছু আছে, এটা বললে আবার আমাকে উনি অনেকে স্টাডি না, করে, আমরা অনেক এই স্টাডি প্রশ্নে করে। আসবো, কিন্তু তবে আমি উনি আপনাকে বুদ্ধিমান, উনি ভেরি উইটি একজন পার্সন, আমি ওনাকে খুবই পছন্দ করি মানুষ হিসেবে। কিন্তু উনি যেটা করছেন সেটা ওনার ষড়যন্ত্রের রাজনৈতিক নেতা অংশ। হিসেবে দুর্ধর্ষ। না উনি রাজনৈতিক নেতা হিসেবে উনি মানুষের সাথে প্রতারণা করছেন। দুর্ধর্ষ। এইটা প্রতারণা? অবশ্যই প্রতারণা। উনি দেখেন কিভাবে ছকটা উনি খেলেছেন। উনি জুলাই সনদ বাস্তবায়নের একজন ব্যক্তি। প্রক্রিয়াটা, হ্যাঁ, উনি ওনার দলকে রিপ্রেজেন্ট করেছে, হয়তো ওনার দল থেকেই, আমি ওনাকে ব্যক্তি হিসেবে আক্রমণ করছি না, তো এটা তো দলের সিদ্ধান্ত, তাই না? আচ্ছা, উনি কি করেছেন? ধরেন জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়াটা কি হবে, সেইটা যদি ওই ঐক্যমত্য কমিশনে আলোচনাটা হতো, তাহলে কিন্তু আমরা ওই সময় ওই জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াটা সহ জুলাই সনদটা লিখিত হতো, এবং তখন আমরা ওই সময়ই স্বাক্ষর আলী করতে রিয়াজ সাহেবের পারতাম। মতো এত জ্ঞানী ব্যক্তি ছিলেন, ওনারা বুঝলেন না? ওই যে বললাম, ওনাদের চেয়েও BNP বেশি চাপ, বুদ্ধিমান। এত বড় দলের চাপ কেউ সামলাইতে পারে নাই। এবং যতই আপনি বলেন যে আমরা সরকার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছি, কিন্তু পৃষ্ঠপোষকতা ওই যখন লন্ডন সফর হয় এরপর থেকে এটা সাদৃশ্যমান যে পৃষ্ঠপোষকতা বিএনপি পেয়েছে। এবং জুলাই সনদ, শুনেন, একটা জুলাই ঘোষণাপত্র 1 বছর লেগেছে, এটা বিএনপির ওয়ার্ডিং এর মধ্যে না আসা পর্যন্ত জুলাই ঘোষণাপত্র আমরা পাই নাই। তো সেটা এবং তো জুলাই দল হিসেবে সনদও তাদের same শক্তির একইভাবে। প্রমাণ না? এবং আপনি দেখেন আজকে আমরা- জুলাই আমরা সনদ একটা বিরতি নিতে বাস্তবায়ন হবে। অর্ডার না হয়ে জুলাই সনদ যদি সবার দ্বারা স্বাক্ষরিত হইতো এবং সেইটার ভিত্তিতে যদি গণভোটটা হইতো, সেইটা র্যাটিফাই করতে এবং বাস্তবায়ন প্রক্রিয়াটা যা তারা যেভাবে বলেছে সেভাবে বাস্তবায়ন করতে সবাই বাধ্য থাকতো, কিন্তু ওই সময় আলোচনাটা করে নাই। কারণ এই যে এখন এই প্রশ্নগুলো তুলবে যে এইটা সংবিধানে নাই, আরে সংবিধানে তো এইটাও নাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে, কিন্তু আপনারা তো বলেন, আপনাদের মুখ দিয়ে বলেন যে আবেগ দিয়ে রাজনীতি হয় না, আবেগ দিয়ে দেশ চলে না, বিবেক দিয়ে দেশ চলে, সংবিধান দিয়ে দেশ চলে। তাহলে যেই দল তো এটা সংবিধানে বলবেই। লেখা আছে, দল কেন বলবে? আপনি না সংবিধানের কথা বলেন, তাহলে আপনি সংবিধানের কথাই বলবেন। ওটা আপনি তো- সংবিধানের ওটা- কথা আমরা বললে তো যদি এটাও বলি, সংবিধানের সরকার কথা বললে সংশোধন যদি করছে আপনি তার মতো করে। সংবিধানের হ্যাঁ, কথা আমরা বললে এই যদি আপনি জায়গাটা- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর এই জায়গায় রহমানের একটা বিরতি নিব। জিয়াউর হ্যাঁ, আপনার রহমানের যুক্তিটা আমরা বুঝেছি। অবদানকে আপনি যদি অস্বীকার করেন, তাহলে সেই সংবিধানকেই আপনাকে স্টিক থাকতে হবে, আপনাকে বলতে হবে যে শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষক। আচ্ছা, আমরা এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি। চলমান বিরতির পর আবার ফিরে আসবে। আমরা আলোচনার একটি সূক্ষ্ম জায়গায় প্রবেশ করেছি। আশা করছি আমরা এই দল ব্যক্তি দেশ নিয়ে যে আলোচনা হচ্ছে সেই আলোচনাকে সামনের দিকে নিয়ে যাব বিরতির পর। আবারও ফিরে এসেছি চলমান নিয়ে। আমরা আলোচনায় ছিলাম সংবিধান সংস্কার পরিষদ, গণভোট, জুলাই আদেশ এবং অন্যান্য বিষয় নিয়ে যে জটিলতা সেই নিয়ে। আমরা একটু আগে আলোচনায় শুনছিলাম, হুমায়রা বলছিলেন যে সরকারি দল এক ধরনের প্রতারণা করছে, ষড়যন্ত্র করছে, কিন্তু আমরা দেখলাম যে এনসিপির অন্যতম প্রধান নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বললেন যে ডিপ স্টেট নামে একটি ষড়যন্ত্রকারী দলকে তারা চেনেন এবং এই ডিপ স্টেট তাদেরকে পরামর্শ দিয়েছিলেন বা অফার করেছিলেন, প্রস্তাব দিয়েছিলেন যে 2029 পর্যন্ত ক্ষমতায় থাকা যাবে। এমনকি সেই ডিপ স্টেট নাকি ঠিকও করেছিলেন যে বিএনপির লোকজনের মামলাগুলি মাফ হবে না এবং কোনো ধরনের মামলা যেগুলি আছে সাজা হয়ে যাবে, ইলেকশন করতে পারবে সাজা না। হয়ে গেলে ইলেকশন করতে পারবে না। তো একদিকে যেমন তারা সরকারকে দোষী করছেন যে সরকার এক ধরনের কনস্পিরেটর, আবার এই এত বড় কনস্পিরেটরদেরকে তারা লুকিয়েও রাখলেন, তাদের নামও বললেন না। আপনার কি মনে হয় আসলেই কি ডিপ স্টেট আছে? মানে এমন কোনো ক্ষমতাবান চক্র আছে যারা চাইলে যাকে খুশি তাকে ক্ষমতায় নিতে পারে অথবা নিতে পারে না, 29 সাল পর্যন্ত রাখতে পারে আবার রাখে না? হ্যাঁ, আমার নিজেরও খুব লোভ এটা জানতে। আমার সত্যি আসিফের সঙ্গে যদি দেখা হতো, আমার ধারণা ছিল যে আপনি আজকে আমাদের দুইজনকে না ডেকে যে কোনো একজনকে আসিফকে রাখতে পারতেন। রাখলে হতো কি, অন্তত পক্ষে তার কাছ থেকে জানার খুব শখ। শুধু শুনি ডিপ স্টেট, আপনাদের মতো যারা অনেক মেধাবী, চুল অর্ধেক চলে গেছে পড়তে পড়তে, ঝানু আপনি খালি খোঁচা দেন। পলিটিক্সকে নিয়ন্ত্রণ করেন, পরিচালনায় থাকেন। আমি তাদের কথা বলছি, তারা ডিপ স্টেটটাকে সামনে এনেছে। বাট আমরা দেখি এটা বাতাসের মতো, বাতাস থেকে আমি যেমন তো ডিপ স্টেট খুঁজি, কোথায় তারা? হ্যাঁ, আমি আমার কথা বলছি, আমি আপনাদের মতো, নট আ ইউ। না, না, আমি হ্যাঁ, দুষ্টু। আপনাদের আপনি মতো। বলেছেন না আমি দুষ্টু। হ্যাঁ, তো এখন
আমি একটা আসিফ যখন বললেন, আসিফ কিন্তু বয়সের কম হলেও খুবই দায়িত্বশীল ব্যক্তি ছিলেন, একের অধিক মন্ত্রণালয় চালিয়েছেন এবং বেশ জাদ্রেল। এবং তার আগে আরেকটা প্রশ্ন তার কাছে আমার, সে কিন্তু মাঝে মাঝে এত ফ্রুটিকা খায়, এত সত্য কথা বলে ফেলে যে 5 তারিখে যদি স্বাধীনতা না হতো 6 তারিখে সশস্ত্রভাবে নামতাম। এই কথাটাও আমার খুব জানার ইচ্ছা। আমার সঙ্গে কখনো সামনাসামনি দেখা হলে আমি এই 2টা প্রশ্ন করবো। আরেকটা, ডিপ স্টেট কে, কারা, কিভাবে? আমি এই মানুষগুলোকে আদৌ কি আমরা কখনো দেখেছি, চিনি? লাইক আমি একবার পাকিস্তানে একটা সেমিনারে গিয়েছি, ওখানে আমাকে এক ভদ্রমহিলা তার হাজব্যান্ড সহ আমাদের অফ টাইমে সাইট সিন দেখাতে নিয়ে যাচ্ছিল তার গাড়িতে। হঠাৎ একটা আপনার হাতি নিয়ে এক লোক বলল যে হাতির মিল নাই, তুমি একটু কিছু দিয়ে যাও। তারা একটুখানি দরজা খুললো, মানে গ্লাসটা খুলে তারা কিছু দিল না, বলে আমাদের কাছে নাই। তা আমি একটু আফসোস করলাম, একটা হাতি না খেয়ে আছে, দিলেন না। বল যে কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে আমার খুব তালেবান দেখার শখ, আমি জীবনে দেখি নাই। তখন তারা বললো আপনার না অনেক শখ ছিল তালেবান দেখার, এরাই তালেবান। আমি যখনই গ্লাসটা খুলে তাকে টাকা দিতে যাব, সে আমাকে ফেলে দিয়ে হয় গুলি করবে, না হয় আমাকে ফেলে দিয়ে গাড়িটা নিয়ে চম্পট দিবে। এরা এইভাবে রাস্তায় এইসব করে। তো এটা এইভাবেই তালেবানের। তো আমার অনেক কাছে থেকে একটা জিনিস দেখলাম, আদৌ কিনা আমি জানি না, ঠিক একইভাবে আমার খুব বলার ইচ্ছা আসিফকে যে ডিপ স্টেট কে, আমি কি আদৌ তাকে কখনো দেখেছি, কেমন হয়? তা আমি মানে অনুধাবন করতে পারি যে বাংলাদেশের অনেক নেতারা, যেমন শেখ হাসিনা নিজে বলেছিলেন আমি যদি সেন্ট মার্টিন দিতাম তাহলে আমি আরও থাকতে পারতাম। সে তখনও কিন্তু ক্ষমতায় ছিলেন। তার অর্থ কিন্তু, আসিফের এই অর্থকে একখানে করলে একটা অর্থ পাওয়া যায়। সো এই অর্থগুলোকে বিশ্লেষণ করার জন্য রাজনৈতিক একজন কর্মী হিসেবে, রাজনীতি বিজ্ঞানের একজন ছাত্রী হিসেবে আমার ভীষণ জানতে ইচ্ছা করে। আমি আপনার সাথে এটা বলব। আপনার কাছে আসি, এই যে ডিপ স্টেট, সেখানে আসিফ মাহমুদ এইটাও বলেছেন যে বিদেশিরাও ছিল। তো আপনাদের দল কিন্তু শুরু থেকেই বিদেশি আধিপত্যের বিরোধী। আপনারা সবসময় বলেছেন যে বিদেশি আধিপত্য আপনারা মানেন না, বাংলাদেশের মানুষ পরিচালনা করবে, তরুণরা পরিচালনা করবে, সৎ লোকেরা করবে, পরিশ্রমীরা করবে, মেধাবীরা করবে। কোটার বিরুদ্ধে মেধা, এরকম একটা জায়গা আপনারা দাঁড়িয়েছেন যে কোটা থাকতে পারে কিন্তু মেধাবীরাই সেটা নিয়ন্ত্রণ করবে। এরকম একটা অবস্থায় বিদেশিরা যেখানে এই ডিপ স্টেটে আছে, এই তথ্য গোপন করে রেখেছেন কেন আপনাদের নেতারা? এবং এই যে আপনি বললেন যে বিএনপি একটা ষড়যন্ত্র করে, তো ডিপ স্টেটও তো একটা ষড়যন্ত্র, তাই না? এবং আসিফ মাহমুদ যেটা বলেছেন যে ডিপ স্টেট চেয়েছে, ওনারা দিতে রাজি হন নাই বলে শেষ পর্যন্ত এই যে আজকে বিএনপি ক্ষমতায়। তো তার মানে ডিপ স্টেটও ষড়যন্ত্র করে, আপনি বললেন বিএনপিও ষড়যন্ত্র করে, আপনি বলেছেন। তো এই ডিপ স্টেটের পরিচয়টা কেন দিচ্ছেন না আপনারা, বা জানিয়ে দিচ্ছেন না কারা সেটা? কারণ তাহলে তো ওরা আরো করবে না এরকম। ধরেন পরাশক্তি এবং যারা বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশকে শোষণ করার চেষ্টা করে, সেই শক্তিগুলোর বিরুদ্ধেই কিন্তু আমরা অবস্থান নিয়ে আমরা নির্বাচনের আগে আমাদের প্রতিজ্ঞা ব্যক্ত করেছিলাম যে বাংলাদেশের স্বার্থ সবার আগে। এবং নির্বাচনের পর বা আগেও আমরা বিএনপির মুখেও কিন্তু শুনেছি যে এই যে আমি যে কথাটা বলি যে এটা রেসিপ্রোকাল রিলেশনশিপ হইতে হবে, আপনি যতটুকু দিবেন ততটুকু পাবেন। কিন্তু কিছু কিছু রাষ্ট্র আছে যারা সবসময়ই অন্য রাষ্ট্র থেকে সুবিধা নেয়ার জন্য তাদেরকে কন্ট্রোল করার একটা চেষ্টা করে। এই কন্ট্রোলিং মেকানিজমের বিরুদ্ধে আমরা শেখ হাসিনাকে বা এই শেখ হাসিনার এত বড় রাজনৈতিক দল বলে যারা বলে যে 2-3 কোটি তার ফলোয়ার আছে, তারা সহ শেখ হাসিনার 2 কোটি 3 কোটি ফলোয়ার যদি আওয়ামী লীগের থাকে, তারাও এই আওয়ামী রেজিমকে একটা সময় প্রশ্নবিদ্ধ করা শুরু করেছে শুধুমাত্র এই যে ডিপ স্টেট বলেন, পরাশক্তি বলেন, তাদের তাবেদারি করার জন্য। কারণ বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষ স্বাধীনতা চায়, বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, সার্বভৌমত্ব চায়। বাংলাদেশের মানুষ কোনো পরাশক্তির শৃঙ্খলে আবদ্ধ থাকতে চায় না। ঠিক একই কারণে শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের সরকারের এই ক্ষমতা মানুষ রাস্তায় নেমে শেষ করে দিয়েছে। শেখ হাসিনাকে হেলিকপ্টারে করে পালাতে হয়েছে রাজনীতিতে। এবং আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগের সমর্থন করা মানুষরা
এই ডিপ স্টেটের ষড়যন্ত্রের সাথে শেখ হাসিনার আতাত করে যেই ক্ষমতা ধরে রাখার যেই না, আপনারা প্ল্যান deep ছিল state-এর পরিচয় বলে সেইটার দিচ্ছেন না সাথে কেন? বলছি আমাকে একটু শেষ করতে হ্যাঁ, দেন, জি। বলছি সেইটার সাথে মানুষ একাত্মতা প্রকাশ করেছে, এটা ভুল। মানুষ সেটার সাথে একাত্মতা প্রকাশ করে নাই বলেই মানুষ শেখ হাসিনাকে তাড়িয়েছে, এবং মানুষের সেই একই ডিপ স্টেটের ষড়যন্ত্রকে মানছে না বলেই মানুষ গণভোটে হ্যাঁ রায় দিয়েছে, এবং এই সংবিধান এই পর্যন্ত 17 বার পরিবর্তিত হয়েছে। যেই সরকার যখন ক্ষমতায় এসেছে বিভিন্ন পরাশক্তিকে এবং নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য পরাশক্তিকে, যেটা বলছিলাম যে পরাশক্তিকে সুবিধা দেয়া এবং নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য সংবিধানকে পরিবর্তন করেছে। 72-এর সংবিধানের কথা আপা ভালো বলছিলেন না, কিন্তু 72-এর সংবিধান কিন্তু সমুন্নত নাই, এবং এই কারণে আমরা সংবিধানকে আবার নতুন করে আমার পুনর্গঠন প্রশ্নটা চাই। তো এটা ছিল আপনি যে না। প্রশ্নটা করেছেন যে কেন এই নামগুলো আমরা ঘোষণা করছি না, কেন পাচ্ছি না জানেন? আপনারা এত আগে আমাদের জেনেছেন যে ডিপ স্টেট। প্রধানমন্ত্রী নাহিদ জনাব ইসলাম তারেক এটাও রহমান, বলেছিলেন যে বলছি। শহীদ হাদির হত্যার পিছনে ডিপ স্টেট জড়িত জি, আছে। বলছি তো এই এই হত্যার যেই বিচারের কথাটা, জন্য তো তাদের যেই পরিচয়টা কথা- জানা আমি দরকার। এটার উত্তর দিচ্ছি। শেখ হাসিনার মতো এরকম পরাক্রমশালী নেত্রী উনি, মনি আপা বলছেন, আমরাও শুনেছি যে উনি বলেছিলেন যে যদি সেন্ট সেন্ট মার্টিন মার্টিন দিয়ে দিত তাহলে সে ক্ষমতায় থাকতো। জনাব তারেক রহমান বাংলাদেশে আসতে পারছিলেন না, উনি একজন সম্ভাব্য প্রধানমন্ত্রী, এবং সেটা ভোটের মধ্যেও প্রমাণ হয়েছে। হয়তো কিছু ইঞ্জিনিয়ারিং হয়েছে, তারপরেও তো ওনারা অনেক বেশি আসন পেয়ে ওনারা সরকার গঠন করেছে না। আপনারা এই নির্বাচন নিয়ে এখনো আপনি সন্দেহ প্রকাশ করেন? অবশ্যই এটা আমরা তো স্বীকার করে নিয়েই মেনে নিয়েছি যে ঠিক আছে, সরকার গঠন তারা করেছে, ইঞ্জিনিয়ারিং তো হয়েছে, এটা তো বাস্তবতা। এবং এই বাংলাদেশের মাটিতে আমার মা যদি এরকম মৃত্যুশয্যায় থাকে, আমি পৃথিবীর সমস্ত কাজ ফেলে আমি চলে আসতাম, আমি আসতে পারি নাই। ধরেন জনাব তারেক রহমানের আমরা কিন্তু অবস্থানের কথাটা আলোচনা থেকে বলছি। দূরে সরে গেলাম। না না না, ডিপ আপনি- স্টেটের পরিচয়টা আপনি সেই জানা জায়গাটা দরকার বলেন। না? আমি বলছি তো, তো ডিপ স্টেটকে তো জনাব আপনারা চেনেন। তারেক রহমান আসিফ মাহমুদ চেনেন। স্পষ্টভাবে বলেছেন যে উনি বাংলাদেশে ফেরাটা এককভাবে উনার সিদ্ধান্তের উপর না। তার মানে উনি কোন ডিপ স্টেটের সাথে সেটেলমেন্ট করে বাংলাদেশে উনি তো ডিপ ফিরেছে স্টেটের শব্দ বলেন নাই, কথাটা আমি ওনাকে ডিফেন্ড এটা তো করছি বলতে না। হবে না, কিন্তু আপনারা এটা তো বলতে ডিপ হবে না। স্টেট সারা শব্দটা বলেছেন। বাংলাদেশের মানুষ উনাকে তো ওনার চেয়েছে দলের ওই লোক আছে না, মুহূর্তে। ওরা পরিবার আছে উনার না। মা, উনার একক দলের সিদ্ধান্ত নেয় সমস্ত মানে তো দল মানুষ, এবং সারা বাংলাদেশের মানুষ যখন উনার মা মৃত্যুশয্যায়, তখন উনাকে বাংলাদেশে তাৎক্ষণিকভাবে চেয়েছে, কিন্তু উনি বাংলাদেশের মানুষের ডাকে সাড়া দিতে হ্যাঁ, পারেন কিন্তু নাই। আপনি আমাকে এই ডিপ সেই স্টেটের ডিপ উত্তরটা স্টেটের দিচ্ছেন না। কারণে, এই যে ডিপ স্টেটের কারণে কিন্তু আপনারা জনাব ডিপ তারেক স্টেটের রহমান- নাম বলেন না কেন? আপনারা তো চেনেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী যেখানে বলতে পারে না, সাবেক প্রধানমন্ত্রী যিনি, অবৈধ দখলকারী প্রধানমন্ত্রী যিনি বলতে পারে নাই, জনাব তারেক রহমান যিনি বলতে পারে নাই, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার বয়স কত? সে একটা উপদেষ্টা ছিল কয়েক আপনাদের বছর। সাথে অর্ধেক তাদের কথা কোনো বলার তো পার্থক্য নাই। দরকার ছিল না, তাকে তো কেউ বলতে বাধ্য হবে, করে নাই। তাকে নাম বলতে হবে। তার ওই যে আপা বললেন ওই দোষটা না, হলো সে, তাহলে কি আগেরদের সাথে আপনাদের কোনো পার্থক্য নাই? না, তারাও পারে আমাদের না, দোষটা আপনারাও হচ্ছে পারেন না, তাহলে আমরা নতুন মানুষকে, বন্দোবস্ত। এটা খুব আমাদের, এটা আমাদের অন্যায় তো। আমরা মানুষকে সচেতন করার জন্য, সজাগ করার জন্য আমরা মানুষকে যতটুকু আহ্বান করি, এটাই আমাদের দোষ। আমাদের উচিত আতাত করে ফেলা। আতাত করে ফেললে আমাদের সবকিছু মুখ খুলতে হবে না, কিচ্ছু বলতে হবে না, কাউকে হিন্ট দিতে হবে না যে তোমরা সাবধান হয়ে যাও, মানুষের বিপক্ষে তোমরা আর দাঁড়ায়ও না। এইটা বলাটা, এটা তবুও সাবধান করাটাই আপনারা আমাদের পরিচয় ভুল। বলবেন ওই না, যে যেই আতাত করে পরিচয় ফেলবেন। প্রধানমন্ত্রীরা বলতে পারে না, সেই পরিচয় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম কেন বলতে পারে না, সেই জন্য আমাদের দোষ। কিন্তু আমরা যে মানুষকে সচেতন করার চেষ্টা করেছি, এইটার চেয়ে এইটা ঠিক না। এইটাই আমাদের ভুল হয়েছে, যে সচেতন কেন করতে চাইলাম। আপনি আচ্ছা, যাই হোক, আমরা চলমানের এই পর্যায়ে বিরতি নিচ্ছে। ফিরে এসে আমরা এইটা নিয়ে আরো কথা বলবো, কারণ আমার খুবই জানার ইচ্ছা এই গভীর রাষ্ট্র কত গভীর। আমরা বিরতি নিচ্ছি হুমায়রা, আমরা বিরতি নিচ্ছি। দেখেন, গভীর রাষ্ট্র নিয়ে কেউ কথা বলতে চায় না, কিন্তু বিরতি শুরু হতে দিতেও চায় না। আমরা চলমানে ফেরত আসছি বিরতির পর। শেষ বিরতি, এবং বিরতির পরে বাকি অংশটুকু হচ্ছে চলমানের আজকের অনুষ্ঠানের শেষ অংশ। ফিরে আসছি নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে ডিপ স্টেট নিয়ে আমরা কথা বলছিলাম। হুমার একটা অভিযোগ করেছেন যে ডিপ স্টেটের নাম তো স্বয়ং প্রধানমন্ত্রীও নাকি বলতে পারেন না, কেউ পারে না, বড়রা পারে না, শেখ হাসিনাও পারেন নাই। সেখানে তারা কিভাবে বলবেন? অথচ তারা কিন্তু আবার ডিপ স্টেটের প্রসঙ্গটা তুলেছেন, ডিপ স্টেটের প্রসঙ্গটা অন্য কেউ তুলেন, এবং এটাও বলেছেন যে ডিপ স্টেট
আমাদেরকে তাদের অনেকবার কথা- বলেছে 29 পর্যন্ত থাকার জন্য তারা সমস্ত সহযোগিতা করবে, এই টাইপের তো কথা সবই বলতে পারলো, আর দেশকে নামটা বলতে পারলো না। দেশকে যদি ভালোবাসেন তাহলে কেন বলবেন না? এই সময় কেন তারা আবার পূর্ণদের উদাহরণ দিচ্ছেন যে ওনারা বলেন নাই তাই আমরাও পারি না? আরেকটা উদাহরণ আমি জাস্ট অ্যাড করে নিই। 1/11 যে কথাটা বিরতির আগে বলতে নিয়েছিলাম, যে 1/11-র পর এই বিএনপি সরকার গঠন করতে না পারা এবং শেখ হাসিনার হাতে একরকম ক্ষমতা তুলে দেয়া, এটাও ডিপ স্টেট ছিল। এই কাজটা কারা ও করেছে? আসেন তাহলে আমরা জানি আসলে ঘটনা কি দেখেন- এটাই, আপনারা ডিপ স্টেটের নাম বলতে ভয় পান, অথবা আপনারা কি ডিপ স্টেটের মাধ্যমে এসেছেন? অভিযোগটা কিন্তু ওই দিক থেকে দেখেন, এসেছে। আমরা সে যে কথাটা বলেছে আমি ওইটাই বলবো যে আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান সাহেব, উনি আসার আগে যে কথাটা হয়েছে, যে উনি কি বলেছিলেন, এই কথাটা নূর বলেছে, যে হুমায়রা নূর, হ্যাঁ। হুমায়রা নূর বলেছে যে উনি মুশকিল, কি আমি আবার বলেছিলেন। আব্দুল নূর। হ্যাঁ, নূর বললে এদিকে এখন চলে আসবে, বুঝছেন, লোকে আমি- কাটে, বুঝছেন, হ্যাঁ। এবং মিথ্যা কথা চালিয়ে দেয়। আমার নামে এখন এটা 3টা মিথ্যা ফটো কার্ড চলছে। যাক। আমি নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যাই, আমি স্বপ্নে বললাম না ঘুমে বললাম। আচ্ছা, তো এখন আমি এই কথাটা পরিপূর্ণ বলতে চাই, মিথ্যা। জনাব তারেক রহমান সাহেব যখন মিটিং করলেন, যে কথাটা হুমায়রা নূর বললেন যে লন্ডনে যে মিটিংটা হয়েছে, আমার কথা হলো একটা ইন্ট্রিম গভর্নমেন্ট সবাই মিলে আমরা দিলাম। আমরা যেহেতু না করি নাই, তার মানে মৌনতি সম্মতির লক্ষণ, মৌনতা। তা সেই জায়গায় তার কেন দরকার পড়লো লন্ডনে গিয়ে মিটিং করা? উনি কি তো আমাদের চেয়ারম্যান সাহেবকে বাংলাদেশে ওয়েলকাম করতেই পারতেন। যখন এই ধরনের কথা উঠলো যে লন্ডনে কেন, তখন তার পরবর্তীতে তারও 2-3 মাস পরে যখন চেয়ারম্যান সাহেব বললেন যে আমার একার উপর ডিপেন্ড করে না আমার ফিরে আসা, সেটা তো ডিপ স্টেটের কথা বলে না এটার অর্থ। এটার অর্থ সাথে সাথে আপনি খেয়াল করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা সাথে সাথে বললেন যে ওনার দেশে আসতে বাধা নাই। তারপরে সরকার থেকে পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে কি উনি আবেদন করেন নাই। তো উনি আবেদন করলে এই পাসপোর্টের কথাগুলো, জন্য, ট্রাভেল পাসের জন্য ট্রাভেল আবেদন পাসের করেন জন্য আবেদন করে নাই। এই কথাগুলো তো আগেও হতে পারতো, আগে তো হয় নাই। যখন চেয়ারম্যান সাহেব বললেন, বিএনপির চেয়ারম্যান সাহেব, যে উনি ওনার একার উপর ডিপেন্ড করে না, এখান থেকে প্রতীয়মান হয় আমি যদি বলেন না যে আমি টেবিলের উপর, টেবিল মাটির উপর, সুতরাং আমি মাটির উপর। তো এই যে সমস্যাগুলো, যে আমি রাষ্ট্রের কোনো বাধা নাই, স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা আবেদন করেন নাই পররাষ্ট্র উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টা, উনি নিজেই গেছেন। তো এই যে তারপরে তড়িঘড়ি করে এই যে ব্যবস্থা করা হলো, তারপরে উনি আসলেন। তো উনি আসার পরে তো উনি বলেন নাই পররাষ্ট্র উপদেষ্টা যে উনি ট্রাভেল পাসের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, আবেদন করেছেন, ওটা কিন্তু আর জানানো হয় নাই। বরং কি হয়েছে আমরা দেখেছি, সরকারের পক্ষ থেকেই ওনাকে তড়িঘড়ি করে সুযোগ দেওয়া হলো ভোটার আইডি কার্ডের জন্য, ভোটার হওয়ার জন্য। ওনার পরিবারকে ওনাকে এই সুযোগটা দিলেন সরকার না দিলে কিন্তু ওই টাইমটাই হতো না। তার মানে কি আমি সরকারকেই ধরবো? আমি তো এখানে ডিপ স্টেট বলতে কিছু দেখছি না, আমি সরকারকে দেখছি। এখন সরকার যদি ডিপ স্টেটের হয় তুষার ভাই, তাহলে সরকারের লোক যেহেতু বলছে, আপনার সজীব ভুঁইয়া, আসিফ মাহমুদ, সে ওই সরকারের লোক ছিল, তার মানে তারই বলা উচিত। তাকে যদি ইন্টারোগেট করেন তাহলে জানা যাবে। কে তাকে ইন্টারোগেট করবে? এটা তো করতে হবে এখনকার সরকারকে। এখনকার সরকার, আমি তো সরকারের এখনো কেউ না, আমি সরকারের দলের একজন কর্মী। আপনি কি মনে করেন আসলে তার এটা খোলামেলা বলা উচিত? তারা ডিপ স্টেট যেহেতু সে বলেছে, সরকারেরও উচিত হবে তার কাছ থেকে জেনে নেওয়া যে হু ইজ দ্যাট গাই, কারা বাংলাদেশের দণ্ডমুণ্ডের কর্তা, কারা লুকিয়ে থেকে বাংলাদেশকে যেহেতু নিয়ন্ত্রণ আমরা করতে ধরতে পারে। পারছি না, আমরা বুঝতে পারছি না, হ্যাঁ, তো আমরা অনুধাবন করতে পারছি, তাহলে আমাদের অনুধাবনটা সত্যি হিসেবে প্রমাণ করে দিবে যিনি উপদেষ্টা ছিলেন। আমরা তার কাছ থেকে এই জিনিসটা জানতে চাই, এটাই আমার সবিনয় অনুরোধ এই জায়গাটাতেই। আমি কিন্তু আমার দলের ব্যাপারটা ক্লিয়ার করলাম যে সরকারের পক্ষ থেকে এই জিনিসগুলো আমরা আপনি যেটা দেখেছি। বলেছেন যে উনি আসতে পারেন নাই, ওই সময় ওই সরকারেরই এক ধরনের বাধা ছিল। বাধা ফলে ছিল, এটাই তো বোঝা এবং ওই গেল। সরকারের মধ্যেই যদি ডিপ স্টেট থাকে, ডিপ স্টেট। এবং তাহলে- এইখানে আরেকটা কথা, আপনার সাখাওয়াত সাহেব উনি বলেছেন সরকারের মধ্যে আরেকটা কিচেন ক্যাবিনেট, হ্যাঁ, এই তা শব্দটা এই যে সাখাওয়াত সাহেবের কথা, আসিফ মাহমুদের কথা আপনি একখানে করে তাদের বলেন, মানে কিছু আমি এই সরকার কিছু তো উপদেষ্টা অনেক, অন্য উপদেষ্টাদের চেয়ে বেশি ক্ষমতাবান, হ্যাঁ, সেটা এই উনি সরকার বলেছেন। তো অনেক বিনয়ী সরকার। আমি এখন এই 1 মাসে যা দেখলাম, তারা কোনো কথা বলছেন না।
তো আমিও মনে করি সাধারণ মানুষ হিসেবে, আমি তো দিন শেষে একজন সাধারণ মানুষ, তারপরে একটা দলের কর্মী, আমিও রিকোয়েস্ট করতেই পারি সরকারকে, সরকার চাক যে কে কে এইখানে আপনার সাখাওয়াত সাহেবের সাথে কথা বলুন এবং আসিফ মাহমুদের সাথে কথা বলুন, বের হয়ে যাবে, কেন আমরা বলবে না? হুমায়ুনুর আপনার কাছে আসি। আপনি বলেছেন, যেটা নিয়ে আমরা উত্তর পেলাম নীলোফার চৌধুরী মনির কাছে, যে আরো ক্ষমতাবানরাই যেখানে পারেন না, আপনারা কি করে তাদের নাম পরিচয় প্রকাশ করবেন? কিন্তু আপনারা তো এইটা পেরেছেন, তাদের প্রস্তাব ফিরে দিতে পেরেছেন। আপনার বক্তব্য অনুযায়ী শেখ হাসিনা তো পারে নাই, ডিপ স্টেটের প্রস্তাব নিয়েছিল এবং সেইভাবেই নাকি ক্ষমতা এসেছিল, এবং আপনারা এবার অভিযোগ করেছেন যে এই সরকারও পারে নাই, ডিপ স্টেট তাদেরকে নিয়ে এসেছে, এরকম একটা ইঙ্গিতে আসিফ মাহমুদ বলেছেন। তো আপনারা এই সাহস রাখেন যে তাদেরকে ফিরে দিতে পারেন, কিন্তু এই সাহস রাখেন না যে তাদের পরিচয়টা বলে দিতে পারেন। এইটাই হচ্ছে আসলে একটা দ্বান্দ্বিক অবস্থা। আচ্ছা, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে বক্তব্য আমি এখন জানতে পারছি, সেটা তো উপদেষ্টা থাকা অবস্থায় জানতে পারেনি যেটা ইন্টারনাল খবরটা কি। উনি যে দুঃসাহসটা দেখিয়েছেন যে তাদের কি পরিকল্পনা সেটা যে সামনে কিন্তু এই এনেছেন, ডিপস্টেট শব্দটা কিন্তু এবং নাহিদ ইসলামও ব্যবহার করেছিল। অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো তো আমরা কনসার্ন, বাংলাদেশের মানুষকে অ্যাটলিস্ট ধারণাটা দেয়াটা খুবই জরুরি যে কারা কারা বাংলাদেশকে নানানভাবে কন্ট্রোল করার চেষ্টা করে। এই জিনিসগুলো মানুষের, এই যে ধরেন আমি রাজনীতিটা করতে না আসলে কিন্তু আমি জীবনেও জানতাম না যে ডিপ স্টেট একটা জিনিস। আমি তো এখনো জানি না। হ্যাঁ, এই যে এখন আমি নাম শুনে শুনে বইয়ে বসে বসে পড়ালেখা করি, রাষ্ট্রবিজ্ঞানের বই ফুটা করে ভিতরে ঢুকে ওই যে চেষ্টা আমিও করি। এখন পড়ালেখা করে বোঝার চেষ্টা করছি যে ডিপ স্টেট একটা জিনিস। এখন এই কনসেপ্টগুলো মানুষ বোঝা উচিত এবং সচেতন থাকা উচিত বলেই তাদেরকে এই জিনিসগুলো জানানোটা জরুরি হয়েছে। যে এই প্রতিবাদটা এই যে ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে করা হয়েছে বলা হয়েছে, আর আপা যেটা বললেন যে ইন্টারিম গভর্নমেন্টের মধ্যেই, আপনারা তো ইলেকশনের আগেই বলছিলেন, সারা জীবন শুনেছি ভারত বাংলাদেশকে কন্ট্রোল করার চেষ্টা করে। ইলেকশনের আগে দেখলাম যে অমুক কান্ট্রি তমুক কান্ট্রি, বিভিন্ন কান্ট্রি আমাদের দেশের ইলেকশন এইভাবে হোক, এটা চায়, অতদিনে হোক ততদিনে হোক। ভাই আমার দেশে কিভাবে চলবে, কতদিনে চলবে, এটা আমার দেশ সিদ্ধান্ত নিবে। কোনো পররাষ্ট্র কোনো শক্তির দ্বারা তা আদিষ্ট হয়ে আমার দেশ চলবে না। এই বিষয়ে তো অন্তত এনসিপি স্পষ্ট, তাই না? আর যেই কথাটা আপাও বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্টের মধ্যেই ডিপ স্টেট ছিল, উনি সাখাওয়াত সাহেবকে কোট করেছেন। সাখাওয়াত সাহেব আবার এটাও বলেছেন যে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন যেটা হয়েছে, এটার জন্য উনি দুঃখ প্রকাশ করেছেন। অভিযোগ আপনাদের বিরুদ্ধে আপনাদের যারা শত্রু তারা করেন যে আপনারা বিদেশিদের কথা শুনবেন না, এটা ব্যর্থহীন ভাবে বলেন। কিন্তু আপনারা আবার চীনে, নেপালে, আমেরিকায় বিভিন্ন জায়গাতে আপনারা বেশ ভ্রমণ করেছেন। হ্যাঁ, দেশে মানে সারা বাংলাদেশ। এটা কি ডিপ স্টেট চেয়েছিল নাকি? কোন দেশে ভ্রমণ করে কি বিভিন্ন দেশে ধরেন আমেরিকায় গিয়েছে, চীনে গিয়েছে, নেপালে গিয়েছে, ওইখানে যে আলোচনাগুলো হয়েছে, ডিপ স্টেটের চেহারা বলা হয়, আমি বলছি, আমি আপনাকে বলছি, ধরেন এই যে আলোচনাগুলো হয়েছে, সেই আলোচনা আছে, এই যে আলোচনাগুলো হয়েছে, সেই আলোচনাগুলো তো বিভিন্ন দেশের যারা আছে তারা দাওয়াত করেছে এবং তাদের দাওয়াতে আমরা গিয়েছি। এবং আপনি যদি বলেন যে ওই ডিপ স্টেটের ষড়যন্ত্রের পার্ট এনসিপি, তাহলে আমরা ক্ষমতায় থাকতাম, তাই না? এটা তো একটা কালচার। আমি আপনাকে স্পষ্ট করে বলছি তো যে আপনি একটা রাজনৈতিক দল হিসেবে যদি অন্য দেশের যারা ক্ষমতায় আছে বা রাজনীতি করছে তাদের সাথে বসার অধিকার আপনার থাকে, এটা যদি একটা মিউচুয়াল রেসপেক্টের জায়গা থেকে দুইটা দেশের রাজনীতিবিদরা আলাপ করতে বসতে পারে, তাহলে সেটা শুধু এনসিপির জন্য হারাম হবে আর সবার জন্য ভালো হবে, এটা খুব অবাক করার বিষয়। এনসিপি করলেই সেটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। কোন রাজনৈতিক দলই আমাদেরকে বলে না যে বিদেশে গিয়ে তারা কি আলাপ করে। দুঃখজনক যে এনসিপি যেটা মানুষের ভালোর জন্য করার চেষ্টা করে সেটাকেই বাঁকা চোখে দেখা হয়। ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে ডিপ স্টেট আছে বলে আপা বলেছেন। ইন্টারিম গভর্নমেন্টের খোদ যে পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন খলিলুর রহমান, যিনি এই লন্ডন সফরের, উনি বললেন যে লন্ডন সফর কেন করতে হয়েছে, কিন্তু লন্ডন সফরের আয়োজনটাই তো খলিলুর রহমান সাহেব করেছেন। সেই খলিলুর রহমান সাহেব যদি আপনাদের লোক না হয়, ডিপ স্টেট যদি আপনাদের না হয়, তাহলে উনি কিভাবে পররাষ্ট্রমন্ত্রী হলেন? কিভাবে এই যে বিডার আশিক সাহেবকে নিয়ে সমস্ত ছাত্রদল থেকে শুরু করে বিএনপি সবাই বলেছে বিডার আশিক সাহেব ইজ আ স্ক্যাম, এই ধরনের কথাই তো বলেছে না? সেই আশিক সাহেবও কিন্তু তার নিজের পদে আছে, উনি একজন যোগ্য মানুষ, বিএনপি তাকে রেখেছে। আমি এটাও বলতে চাই যে বিএনপি পররাষ্ট্র উপদেষ্টাকে যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রেখেছে, নিশ্চয়ই তার কার্যকারিতা আছে মনে করেই রেখেছে, কিন্তু এটাও সত্যি যে কার্যকারিতাটা দলের জন্য, বিএনপির জন্য সেটাই প্রমাণ করে। একই সাথে আরেকটা অনুরোধ করে যাই, সেটা হচ্ছে আপা বলেছিলেন যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অনেক কষ্ট করে বাংলাদেশে ফিরে এসে এনআইডির প্রক্রিয়া শুরু করতে হয়েছে। এখন আমার
মেয়ে সামনে 18 হবে, ওর এনআইডিটা করা বাকি। আমি একটু জনগণের সামনে আপার মাধ্যমে না, পেয়ে যাবেন। এটা তো নিয়ম সাথে দিয়ে অনুযায়ী যায়, এটা গেলেই সাথে হবে। সাথে নিয়ম অনুযায়ী হয়ে যায়। যেরকম আমাদের বর্তমান প্রধানমন্ত্রী অতি দ্রুততার সাথে এনআইডিটা পেয়ে গিয়েছে, সেটা যাতে আমার সন্তান আপনাদের সন্তানের জন্য সেই সুবিধাটা নিশ্চিত হয়। আমি এখন নির্বাচনের তো তফসিল কিছুই ঘোষণা এখনই যদি খুব হয় না। তাড়াতাড়ি হয়, আপনি অনুরোধ করেছি, অনুরোধ এটা করেছি। স্পেশাল আপনার কেস হয়ে হতে যাবে, পারে। এটা তো এখন সবার জন্যই আমরা সমান। নীলুফার চৌধুরী মনি আপনাকে দিয়ে শেষ করতে চাই, আপনার শেষ মন্তব্যটা জানতে চাই 30 সেকেন্ডে। আমি শেষ একদম, 2 লাইন। মন্তব্যটা এটা বলছি যে হুমায়রা নূরের সন্তান মানে আমাদের সন্তান। আমাদের সন্তানরা এখন 4-5 দিনে 5-6 দিনেই আপনার এনআইডি পেয়ে যায়। যখন অ্যাপ্লিকেশনটা দেয় জমা, সেই দিনই তাকে বলে দেয় যে অনলাইন থেকে তোমাকে অটো তোমার হয়ে যাবে এবং তুমি এটা মেসেজ পাবা তোমার মোবাইলে। এবং মেসেজ পায়, আমার ছেলেও 18 হয়েছে কয়েকদিন আগে, সেও এইভাবেই পেয়ে গেছে। পেয়েছে। পরে সে স্মার্ট কার্ডটা পাবে। সে স্মার্ট কার্ড যায় আনতেও যায় না, এখনকার ছেলে মেয়েরা ফটোকপি করে ফেলে, ফটোকপি করে ওটা নিয়ে আপনার নাম্বারটা হলো কাজে দেয়, ওটা মেন কপি তো কাজে দেয়। ধন্যবাদ নীলুফার Thank you. চৌধুরী মনি, ধন্যবাদ হুমায়রা নূর। আমরা আজকে দল ব্যক্তি দেশ এই শিরোনামে আলোচনা করেছি এবং চলমানে আমরা বেশ কিছু বিষয়কে আজকে কথা বলে বোঝার চেষ্টা করেছি, যার মধ্যে ছিল ডিপ স্টেট, ছিল নারী আসনে যারা নির্বাচিত হবেন তাদের বিষয়টি, এবং আরও ছিল হচ্ছে কিভাবে মনোনয়ন প্রক্রিয়া হয় এবং অন্যান্য রাজনৈতিক বিষয়, যার মধ্যে জুলাই সনদ, জুলাই আদেশ, জুলাই ঘোষণা, এই ব্যাপারগুলিও ছিল। আশা করছি আলোচনা, তর্ক বিতর্ক চলমান থাকবে এবং নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনারা দেখতে আসবেন আমাদের এই আলোচনা, এবং আমরা সবাই মিলে বাংলাদেশ সম্পর্কে যত বুঝবো ততই এই যে ডিপ না শ্যালো কি যেন স্টেট আছে, এরা একটা স্লিপিং স্টেটে চলে যাবে, ওরা ঘুমিয়ে থাকবে অথবা ওরা পালিয়ে থাকবে। আমাদের রাষ্ট্র, আমাদের সরকার আমরা পরিচালনা করব, এবং আমরা আশা করছি যে ভবিষ্যতে এমন একটা দিন আসবে যখন এই সব শব্দ আমাদের অভিধান থেকে চলে যাবে এবং এই সব ব্যক্তিবর্গকে নিয়ে আমাদের দুশ্চিন্তা কিংবা কোনো ধরনের চিন্তা আমাদের করতে হবে না। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।